হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের তোমাদের যে টপিকগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। তোমরা সদ্য থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, পরীক্ষার পর পুজো গেল, এরপর ফোর্থ সেমিস্টার শুরু হবে। তোমরা প্রথমেই দেখে নিচ্ছ যে এত সিলেবাস কীভাবে শেষ করব। তাহলে দেখো, এতগুলো সিলেবাস দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আমি যদি সহজে সেটাকে পার্টে পার্টে ভাগ করে পড়ি, তাহলে আমরা অতি সহজে এটা আমি শেষ করতে পারবো। কীভাবে প্রতি পার্টে বিভক্ত করে আমি পড়বো, বা কোন টপিক কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে, সেগুলো আমি একটু আলোচনা করবো আজকে। দেখো, আমাদের মূল 3টা টপিক আছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে মানবীয় ভূগোল, আর হচ্ছে ভারতের ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল থেকে হচ্ছে প্রকৃতির সম্বন্ধে সমস্ত কিছু জানবো। এইখান থেকে আমাদের কত নাম্বার আসে? এইখান থেকে আসে 15 নাম্বার। তারপর 2 নম্বরে আছে মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোল থেকে আসে 10 নাম্বার। তারপর আসে ভারতের ভূগোল, এইখান থেকে আসে 10 নাম্বার। এরপর তুমি বলবে যে 15 নাম্বারের বিভাজনটা কত কত নাম্বারের আসে। দেখো, 15 নম্বরে আসে 5 নাম্বারের একটা কোশ্চেন পড়তে হবে। এই টপিক থেকে একমাত্র 5 নাম্বারে আসবে, এই 6টা মোট টপিক থেকে। তারপর যে 2 নম্বর আসবে 2টা, 3 নাম্বারে আসবে 2টা, তাহলে টোটাল হলো 15 নাম্বার। দ্বিতীয় টপিক হচ্ছে মানবীয় ভূগোল। এইখানে আছে 10 নাম্বার, 2 নম্বরে 2টা আসবে, 3 নাম্বারে 2টা আসবে, অর্থাৎ 6, 6 4 10 নাম্বার। তাহলে মানবীয় ভূগোল থেকে গেলো 10। তারপর সে ভারতের ভূগোল, 2 নম্বরে 2টা আসবে, 3 নাম্বারে 2টা আসবে, 6, তাহলে 6 4 গেলো 10। এইটা আমি বুঝলাম। এরপর এই প্রাকৃতিক ভূগোল থেকে যে 6টা সাব টপিক আছে, সেইখানে কি কি আছে সেইগুলো আজকে পুরো ভালোভাবে আমি জানবো। তাহলে দেখো, প্রথম হচ্ছে ভূসংস্থান। সংস্থান বলতে আমি সংস্থানটাকে নিজের স্থান ধরলাম। এই সংস্থান আমার এটার স্থান। কোনো কারণে আমার স্থানটা একটু আমি বর্ধিত করলাম, তাহলে আমার কি হলো, বক্ষের বিস্তার ঘটলো। তাহলে ভূসংস্থান থেকে আমাদের 2টা টপিক আছে। তার একটা হচ্ছে ভূসংস্থান, একটা টপিক হচ্ছে সমুদ্র বক্ষের বিস্তৃতি। বক্ষটা বিস্তৃত বিভিন্ন কারণে বিস্তৃত হয়েছে, সেটা আমরা জানবো পরে। এইখানে আমি সব টপিকগুলো পরপরভাবে আলোচনা করে দেবো। এরপর আছে পাত সংস্থান এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। 2 নম্বরে পাত সংশ্লিষ্ট কী হচ্ছে, পাত সংস্থান, এই পাতটা যখন এক স্থান থেকে আরেকটা স্থানে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার ফলে ভূমিরূপটা পরিবর্তন ঘটছে, তখন তাকে আমি বলবো বিভিন্ন ভূমিরূপ। পাত সংস্থানের ফলে বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তাহলে একটা টপিক গেল ভূসংস্থান। 2 নম্বর হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এখানে মনে রাখতে হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার ফলে আমাদেরকে পড়তে হবে। অন্তর্জাত বলতে যেটা হচ্ছে ভিতরে যেটা জাত হয়, জন্ম হয়, বা যের ফলে ভূমিরূপের সৃষ্টি হয়। আর বহির্জাত বলতে বাইরে যেটা জন্ম হয়, বা যার ফলে ভূমিরূপ গঠনটা পরিবর্তন হচ্ছে, ভূমিরূপটা বারবার পরিবর্তিত হচ্ছে, সেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হচ্ছে বহির্জাত প্রক্রিয়াটা বলবো। এই বহির্জাত কারা কারা? একমাত্র হচ্ছে নদী, তোমরা ক্লাস 10-এ পড়েছো। 2 নম্বরটা হচ্ছে বায়ু, 3 নম্বর হচ্ছে উপকূলের কার্য। এইখানে দেখো, নদীর কার্য নদী যদি এখানে স্থির হয়, এটা আমি ধরলাম নদী স্থিরভাবে জলটা দাঁড়িয়ে রয়ে গেল, তাহলে কি সে কার্য করছে? না, সে কোনো রকম কার্য করছে না। যদি সে জলটা কী হলো, এইখানে এলো, তারপর এখানে ধাক্কা লেগে এই জায়গাটা গর্ত করে নিল, বা একটা রূপটা চেঞ্জ করে দিল, আগের যে রূপটা ছিল সেই রূপ পরিবর্তন করলো। তাহলে এইখানে যে গর্ত হয়ে গেল, সেই গর্ত এত বিভিন্ন ক্ষয় হলো, এই ক্ষয়জাত পদার্থটা কী হলো, অন্য পাড়ে যে করে এখানে সঞ্চয় হয়ে গেল। তাই নদীর এখানে আমি জানতে হবে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সেম আমি বায়ুর ক্ষেত্রেও সেরকম জানবো। বায়ু ধরো বেশিরভাগ মরুভূমি অঞ্চলে হয়। মরুভূমি অঞ্চলে কী হলো, বায়ু উড়ে এসে করে এই জায়গাটাকে গর্ত সৃষ্টি হলো, বা এগিয়ে তাহলে আগে যে ছিল এরকমভাবে চেপটা বা ভূমিরূপটা ছিল, এই জায়গাটা এসে বারবার বায়ু ধাক্কা থাকার ফলে এই জায়গাটা গর্তর মতো হয়ে গেল, বা আকারটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এই ক্ষয়কার্য হলো। এই ক্ষয়কার্য পদার্থটা উড়ে যেগুলো আরও একটা জায়গায় সঞ্চয় হলো, সেখানে ভূমিরূপটা আরও আলাদা ধরনের হয়ে গেল, তাহলে সঞ্চয় কার্য হলো। তাহলে আমি বায়ু জানলাম, নদী জানলাম। এবার হচ্ছে উপকূল রেখার কার্য। উপকূল তাহলে কি? উপকূল রেখাটা দেখো, আমি এইখানে একটা দাগ টানলাম, এইভাবে রেখার মতো দাগ টেনে নিলাম। এই রেখাটা, এই দিকটা হলো সমুদ্র, এই দিকটা হচ্ছে স্থলভাগ। তা স্থলভাগ এবং সমুদ্র যে একটা রেখা বরাবর যোগ হচ্ছে, এই রেখাটাকে আমি বলবো সমুদ্র রেখা। তাহলে এই রেখাটাকে জলভাগ এবং স্থলভাগের মাঝখানে যে বিভাজন করেছে, এই বিভাজনটাকে আমি বলবো তোমার উপকূল রেখা। এই কী করছে, সমুদ্রের কার্য করছে, এইটা সেম বলে ক্ষয় করছে,
ক্ষয়জাত পদার্থ সঞ্চয় হয়েছে, তাহলে এইখানেও আমরা জানবো উপকূলের কার্যের ফলে ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। ব্যাস, এ আমার দুটো টপিক গেল। 3 নাম্বার টপিক আছে ক্ষয়চক্র। ক্ষয়চক্রটা কি? ক্ষয়চক্র, ধরো আমি বললাম যে সুদর্শন চক্রের ফলে রাহুর গোলাটা কেটে গেল, তো এইটা তো ক্ষয় হলো। সেরকম এই যে পাহাড় অঞ্চল আরও পাহাড় এরকমভাবে বিস্তৃত আছে, একটা সময় এটা কী হলো, ক্ষয় হয়ে যাবে। ক্ষয়জাত পদার্থটা এখানে সঞ্চয় হবে, এইরকম ক্ষয় এবং সঞ্চয় হতে একটা সময় এটা সমান ভূমিতে পরিণত হয়ে যাবে। সমান ভূমিতে, এইটি হচ্ছে ক্ষয়চক্র, যার ধারণা দিয়েছিল ডেভিস। ক্ষয়চক্র সম্বন্ধে অনেক বিজ্ঞানীরা অনেক ধারণা দিয়েছিল, ডেভিস আছে, পেং আছে, কিন্তু আমাদের ডেভিসের ধারণাটাকেই আমাদেরকে পড়তে হবে। তারপরে 2 নম্বর আছে ভূমিরূপের পুনরুজ্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমার এখানে পড়ব, ক্ষয়চক্র। তারপরে 4 নম্বরে আমি চলে এলাম বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলটা কি? বায়ুমণ্ডল তোমরা ক্লাস 10-এ বায়ুমণ্ডলে পড়েছিলে, এবং বায়ুমণ্ডলের গোলাযোগ। গোলাযোগটা আবার কি? গোলাযোগ মানে যে গোলগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি গোলাযোগটা পাবো? দেখি না, আমি গোলগুলো যোগ করছি। এরকমভাবে আমি গোলগুলোকে যোগ করছি। দেখো, গোলগুলোকে যোগ করলে আমার একটা ঘূর্ণিপাতের মতো হচ্ছে, এই ঘূর্ণিপাতের মতো হওয়ার জন্যে তাহলে এই গোল যোগের ফলে ঘূর্ণিপাতের সৃষ্টি হয়। এবং ঘূর্ণিপাতটা ঘূর্ণপাত কী এবং ঘূর্ণপাতটা হচ্ছে তোমার কী বললে, উত্তর গোলার্ধে এটা ঘড়ির কাঁটার দিকে হয়, না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে হয়, না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, এই সবগুলো আমি এই টপিকটার থেকে জানবো। ব্যাস, এই টপিকটা আমার গেল। তারপর হচ্ছে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ। এই কোপেন একজন জলবায়ু বিশেষজ্ঞ বিজ্ঞানী ছিলেন, যিনি বলেছিলেন যে জলবায়ু শ্রেণীবিভাগটা 1900 সাল থেকে তিনি বিভাজনটা শুরু করেছেন, অনেকবার পরিবর্তন করেছিলেন। এরকম জলবায়ুটাকে কোনো একটা জায়গাকে নাম দিয়েছেন এ, যে এই জায়গাটা এ মানে হচ্ছে এরকম অবস্থা থাকবে, বি জলবায়ু অঞ্চল মানে সেটা আলাদা হবে, সি মানে সেটা আলাদা হবে, এরকম এ বি সি করে ই পর্যন্ত মোট অঞ্চলে তিনি জলবায়ুটাকে শ্রেণীবিভাগ করেছেন। এড়ে গেল। এরপর বর্তমান, তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন। বর্তমানে দেখবে জলবায়ুর এখন পরিবর্তন কীভাবে ঘটছে। জলবায়ুর পরিবর্তন ঘটছে বলতে মানুষের ফলে হতে পারে, প্রাকৃতিক কারণেও জলবায়ুর বর্তমানে পরিবর্তন ঘটছে। এই জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে বা কীভাবে প্রতিরোধ করবো, এইটা আমরা এই টপিক থেকে পড়বো। তারপর হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল বলতে সমুদ্রর সাথে আমাদের বাড়িমণ্ডল সম্পর্ক আছে। এই সমুদ্র উষ্ণ স্রোত কী, শীতল স্রোত কী, এবং উষ্ণ স্রোত পেলাম, শীতল স্রোত পেলাম, এবং হচ্ছে উষ্ণ স্রোত, শীতল স্রোত, এইগুলো হচ্ছে বাড়িমণ্ডল থেকে আমি পাবো। তারপর হচ্ছে আমি পাবো জীবমণ্ডল। জীবমণ্ডলে কি? জীবমণ্ডল হচ্ছে জীব বৈচিত্র্যের ধারণা। জীব বৈচিত্র্য ধারণা বলতে মানে এত পৃথিবীতে এত রকমের জীব আছে, এই জীব বৈচিত্র্য তাদের বৈচিত্র্যগুলো সবাই আলাদা আলাদা, তখন এই তাদের জীব বৈচিত্র্য, এইভাবে আমরা জীব বৈচিত্র্য জানবো। তারপরে জীব বৈচিত্র্যের বিনাশ। বর্তমানে জীব বৈচিত্র্য এত রকমের প্রজাতি হয়ে যাওয়ার ফলে বিভিন্ন কারণে কিছু প্রজাতি বিনষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে জীব বৈচিত্র্য কেন বিনাশ হয়ে যাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তবে এই জীব বৈচিত্র্য যে বিনাশ হয়ে গেল, এই বিনাশটাকে আমরা কীভাবে সংরক্ষণ করব, কিছু সেটা কোন বইয়ে লিখে রাখবো যে এই প্রজাতিগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, সেইগুলো এইখান থেকে জানবো। তাহলে এই টপিক থেকে আমি প্রাকৃতিক ভূগোলে তোমাদের যে ছোটা সাব টপিক বললাম, 1 নম্বর বললাম ভূসংস্থান, 2 নম্বর হলো ভূমিরূপ গঠন, 3 নম্বর হলো ক্ষয়চক্র, 4 নম্বর বললো বায়ুমণ্ডল, 5 নম্বর বললো বাড়িমণ্ডল, 6 নম্বর বললাম জীবমণ্ডল। এই ভূসংস্থান বলতে আমি বললাম ভূসংস্থান থেকে আমার দুটো জানতে হবে, সমুদ্রবক্ষের বিস্তৃতি ও পাত সংস্থান, এই দুটো জানলে হবে। তারপরে 2 নম্বর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আর নদীর কার্য, উপকূলের কার্য, বিভিন্ন রকম কার্যগুলো আমরা জানবো। ক্ষয়চক্র কীভাবে হয় সেটা আমরা জানলাম। বায়ুমণ্ডল থেকে আমাদের ঘূর্ণপাত, প্রতিকূল ঘূর্ণপাত, এটা জানতে হবে। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ, কোপেন কতভাবে ভাগ করেছিল, কত সালে শুরু করেছিল, কত সালে শেষ করেছিল, এগুলো জানবো। তারপর হচ্ছে বাড়িমণ্ডল বলছে সমুদ্র রিলেটেড সমস্ত কিছু জিনিসগুলো আমরা জানবো। তারপর হচ্ছে জীবমণ্ডলের জীবের এত বৈচিত্র্য সেটা জানতে হবে। জীব বৈচিত্র্য বর্তমানে কেন বিনাশ ঘটছে এবং কীভাবে আমি সেটাকে সংরক্ষণ করব সেটা জানবো। তারপরে হচ্ছে মানবীয় ভূগোল।
মানবী ভূগোল নতুন চ্যাপ্টার আসছে, মানবী ভূগোল। মানুষের বর্তমানে মানবী ভূগোলকে দুটো টপিকে সাব টপিকে ভাগ করছে, একটা জনসংখ্যা ভূগোল, একটা হচ্ছে মানব ভূগোল। জনসংখ্যা ভূগোল বলতে জনসংখ্যা এখন পরিমাণটা কোথায়, এই আমি দুটা বললাম, এইটা একটা গ্রাম, এইটা একটা গ্রাম, এইখানে আছে 2 জন, এখানে আছে 3 জন, এই গ্রামে আছে 5 জন, বুঝে গেল। এরপর বিভিন্ন কোনো কারণে এই গ্রামের মানুষটা এই গ্রামে চলে গেল, মানে এইখানে হয়ে গেল -1, এখানে হয়ে গেল +1, তাহলে এইখানে সংখ্যাটা হলো 6, এখানে সংখ্যাটা হচ্ছে 2। এই যে এইখান থেকে এইখানে গেল, এই যাওয়াটাকে বলা হয় পরিব্রাজন, বুঝে গেল। এইখান থেকে মানুষটা চলে গেল এইখানে, এরপর হচ্ছে পরিবেশ গেল কেন, বাধ্য হয়ে গেল না কাজের সুবিধার জন্য গেলো। এই গ্রামে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা আছে, শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ সব কিছু আছে, সেই জন্য গেল না এইখানে প্রচুর সন্ত্রাস সৃষ্টি হয়েছিল তার জন্য গেল, কোন এইটা পুশ ফ্যাক্টর না পুল ফ্যাক্টর, সেইটা এই চ্যাপ্টার থেকে আমরা জানবো, বুঝে গেল। এবার 2 নম্বর যে জনসংখ্যা বৃদ্ধির ধারণা। এবার জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কেন, এখানে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 2000 সালে জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল না হ্রাস হয়েছিল, আগে জনসংখ্যা কত সালে বৃদ্ধি হয়েছিল না হ্রাস হয়েছিল, জনসংখ্যা বৃদ্ধি কোন কারণে জনসংখ্যাটা বৃদ্ধি হচ্ছে, বা কী কী কারণে জনসংখ্যাটা হ্রাস হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে জানতে হবে। তারপরে যে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা বলতে ধরো আমি বলছি যে আমার জমির পরিমাণ আছে 2 বিঘা, 2 বিঘা আমার জমির পরিমাণ আছে। এবার আমার ঘরের লোক আছে ধরলাম 10 জন 20 জন, তাহলে এই 20 জন লোকের কি 2 বিঘা জমিটা কাম্য? নিশ্চয়ই কাম্য নয়। তাহলে 20 জন লোকের কত জমি হলে জনসংখ্যার কাম্য বলবো? কাম্য বলবো না। এই জায়গাটা থেকে আমরা সেগুলো জানবো। তারপর বিবর্তনের তত্ত্ব জানবো, নিয়ন্ত্রণ বা পদ্ধতি জানবো। তাহলে মানবিক ভূগোল থেকে আমি জনসংখ্যা পরিব্রাজনের ধারণা, জনসংখ্যা বৃদ্ধির ধারণা, কাম্য জনসংখ্যা এবং বিবর্তন তত্ত্ব, নিয়ন্ত্রণ বা পদ্ধতিগুলো জানলাম। মানব উন্নয়নটা বলতে একটা জিনিস দেখো, যে মানুষের উন্নয়ন আগের থেকে হয়েছে না হয়নি, কীভাবে বুঝবো আমরা? কোনো একটা দেখলাম ডায়াগ্রাম দেখলাম যে আগে এই মানুষটা এখানে এই গ্রামটা এতজন মানুষ কী হতো, সাইকেল যাতায়াত করতো। বর্তমানে কী হলো, এইখানে এতজন মানুষ সাইকেল ছেড়ে মোটর সাইকেল যাতায়াত করছে, বা মোটরসাইকেল ছেড়ে, তাহলে আগের চেয়ে তার জীবনযাত্রার মানটা উন্নতি হয়েছে। তাহলে এই টপিক থেকে মানব উন্নয়ন হয়েছে না হয়নি, তো এই টপিক থেকে আমরা জানবো, বুঝে গেল। এরপর আমি চলে যাচ্ছি ভারতের ভূগোল। ভারতের ভূগোল জানতে গেলে প্রথমে শিল্পসমূহ আছে, শিল্পসমূহ অনেকগুলো টপিক আছে, 7-8টা টপিক আছে। তাহলে এইটা বিস্তৃত করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে আমি এখানে এটাই আমি জানাচ্ছি নি। 2 নম্বর হচ্ছে জনবসতি এবং উন্নয়ন। জনবসতি এবং উন্নয়ন কী হয়েছে, জনবসতির ধারণা। কিছুজন মানুষ একসাথে বসবাস করছে, মানে জনবসতি গড়েও তুলেছে। এবার জনবসতি, এই জনবসতি গ্রামীণ জনবসতি না শহরের জনবসতি, এটা জানতে হবে। এটা গ্রাম্য জনবসতি না শহরের জনবসতি, এইখান থেকে আমি ভাববো না এটা গ্রামীণ জনবসতি, এই জিনিসগুলো আছে তাহলে এটা গ্রামীণ, এই জিনিসগুলো নেই মানে হচ্ছে এখানে শহরের। তারপর হচ্ছে কৃষিকাজে ভূমির ব্যবহার, মানে আমি একটা কৃষিকাজ করছি, তাহলে ভূমিটা আমি ব্যবহার করছি, সেই ব্যবহারের ফলে আমার কি লাভ হচ্ছে। আমি একটা জমিতে কীটনাশক বেশি পরিমাণে প্রয়োগ করলাম, তারপর এই কিছু দিনের জন্য আমারটা কী হলো, ফসলটা ভালো পেলাম, কিন্তু পরবর্তীকালে আমি দেখব যে এই সারটা প্রয়োগ করার ফলে আমার জমিটা কী হয়েছে, জমির উর্বরতাটা অনেকটা হ্রাস পেয়ে গেছে। তখন এই টপিক থেকে আমরা সেগুলো জানবো। তাহলে ভারতের প্রেক্ষাপটে সুস্থায়ী উন্নয়ন, এটাও জানবো। তারপর হচ্ছে নির্বাচিত কিছু বিষয় আছে যে সমস্যা হচ্ছে, নির্বাচিত কিছু বিষয় যা আমাদের বর্তমানে সবচেয়ে সমস্যার মূল কারণ, সেটা কি? সেইটা হচ্ছে জল দূষণ। 2 নম্বর হচ্ছে বায়ু দূষণ। জল দূষণ হচ্ছে, জল দূষণের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তোমার গঙ্গাতে সবচেয়ে জল দূষণের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে। জল দূষণটা কেন হচ্ছে এবং সেটা আমরা কীভাবে প্রতিরোধ করব। বায়ু দূষণটা কেন হচ্ছে বর্তমানে, সেটা আমরা প্রতিকার করব, কীভাবে প্রতিকার করব। তারপর হচ্ছে আর্সেনিক দূষণ কেন হচ্ছে বা কীভাবে আমরা প্রতিকার করব। এই টপিকগুলো থেকে এইগুলো আমাদের জানতে হবে। তারপরে জানতে হবে, তারপরে দেখো 4 নম্বর টপিকটাই বলেছে যে ওয়েস্ট বেঙ্গল ও পশ্চিমবঙ্গের ডুয়ার্স এবং সুন্দরবনে বন্যপ্রাণী সংঘর্ষ, মানে যে বন্য প্রাণীর সাথে মানুষের বর্তমানে সংঘর্ষ হচ্ছে। আমরা বলছি বন্য প্রাণীগুলো আমাদের জায়গায় চলে আসছে, তার ফলে আমাদের সংঘর্ষ হচ্ছে, কিন্তু না, বন্য প্রাণীদের যে স্থানে থাকার কথা সেইখানে আমরা চলে যাচ্ছি বলে তাদের সাথে আমাদের সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষটা আমাদেরকে জানতে হবে।
যে কেন হচ্ছে এবং কীভাবে আমরা সেটাকে নিবারণ করব। আর বর্তমানে জঙ্গলমহলে ভূমির অবনমন, জঙ্গলমহল কোনগুলো? বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলো কী হচ্ছে, ভূমির অবনমন, আগে যে মানটা ছিল জমির উর্বরতার মানটা, বর্তমানে সেটা হ্রাস পেয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে সেইগুলো আমাদের জানতে হবে এগুলো। তাহলে এইখানে আমি তোমাদের সব প্রাকৃতিক ভূগোল বললাম, মানবীয় ভূগোল বললাম, ভারতীয় ভূগোল বললাম। তাহলে টোটাল আমি তোমাদের 35 নাম্বার পুরো ক্লাসটা আলোচনা করলাম যে সাধারণ কী কীগুলো আছে সিলেবাসে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।